উনিশ শতকে দ্বিতীয়ার্ধে ভারতের কৃষক ও উপজাতি বিদ্রোহ। 1870 থেকে 1870 খেরওয়ার আন্দোলন। 1870 1880 1896 থেকে 97। নেতৃত্ববৃন্দ ছিল ভাগীরথ মাঝি, যদু মাঝি, পিরু মাঝি, দুবিয়া গোসাই, ফতে সাঁওতাল। অবস্থান সাঁওতাল পরগনা, ছোটনাগপুর। চরিত্র হচ্ছে উপজাতি বিদ্রোহ। সূচনাকালে বড়লাট হচ্ছে লর্ড মেয়ো। সময়কাল 1868। বিদ্রোহের নাম হচ্ছে নায়িকা বিদ্রোহ। নেতৃত্ববৃন্দ হচ্ছে উর্প সিং, গোবর, যোগিয়া ভগত। অবস্থান হচ্ছে গুজরাটের পাঁচমহল অঞ্চল। গুজরাটের পাঁচমহল অঞ্চল। চরিত্র বা প্রকৃতি হচ্ছে উপজাতি বিদ্রোহ। এই সময় ছিল স্যার জন লরেন্স। 1862 কোন্ড বিদ্রোহ। নেতৃত্ববৃন্দ হচ্ছে কোরা মাল্লায়া। অবস্থান হচ্ছে বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ। উপজাতি বিদ্রোহ লর্ড প্রথম এলগিন। 1861 রাও ভারমালের বিদ্রোহ। কচ্ছের শাসক রাও ভারমাল। গুজরাটের কচ্ছ ও কাথিয়াওয়াড় অঞ্চল। ব্রিটিশ বিরোধী সংগ্রাম। লর্ড ক্যানিং। 1879 থেকে 1879 থেকে 80 এবং 1886 কোয়া বিদ্রোহ। এর নেতৃত্ববৃন্দ হলো তোম্বা সোরা, রাজা অনন্তয়ার। অন্ধ্রপ্রদেশের গোদাবরী উপত্যকা। উপজাতি কৃষক বিদ্রোহ লর্ড লিটন। 1879 থেকে 80 এবং 1886 পর্যন্ত রুম্পা বিদ্রোহ। সুরলা মোল্লা, রজলা, অনন্তাইয়া। অন্ধ্রপ্রদেশের গোদাবরী উপত্যকা। উপজাতি কৃষক বিদ্রোহ লর্ড লিটন। 1922 খ্রিস্টাব্দ থেকে 24 খ্রিস্টাব্দ দ্বিতীয় পর্ব রুম্পা বিদ্রোহ। এর সময় আল্লুরি সীতারাম রাজু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অন্ধ্রপ্রদেশের গোদাবরী উপত্যকা। উপজাতি কৃষক বিদ্রোহ লর্ড রিডিং সময় লর্ড ছিলেন। 1859 থেকে 60 নীল বিদ্রোহ। বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, পাবনার মহেশ বন্দ্যোপাধ্যায়, মালদহের ফরাজি নেতা রফিক মন্ডল, খুলনার কাদের মোল্লা, সুন্দরবনের রহিমউল্লাহ, কৃষ্ণনগরের মেঘাই সর্দার, বাঁশবেড়িয়ার বৈদ্যনাথ সর্দার, বিশ্বনাথ সর্দার, মল্লিকপুরের পাঁচু শেখ, নড়াইলের জমিদার রামরতন রায়, চণ্ডীপুরের শ্রীহরি রায় প্রমুখ। বাংলা নদীর কৃষ্ণনগরে চৌগাছ গ্রামের শুরু। এরপর যশোর, পাবনা, ফরিদপুর, খুলনা, মালদহ, মুর্শিদাবাদ, দিনাজপুর, বারাসত প্রভৃতি অঞ্চল। কৃষক বিদ্রোহ। এই সময় ছিল লর্ড ক্যানিং। 1875 থেকে 76 দাক্ষিণাত্য কৃষক বিদ্রোহ মহারাষ্ট্র কৃষক বিদ্রোহ। কুনবি কৃষক সম্প্রদায়। কঙ্গোলিয়া দাক্ষিণাত্যের বোম্বাই প্রেসিডেন্সি, মহারাষ্ট্রে পুনে ও আহমেদনগর। কৃষক বিদ্রোহ লর্ড নর্থব্রুক। 1899 থেকে 1900 মুন্ডা বিদ্রোহ।
মুন্ডা বিদ্রোহের বিরসা মুন্ডা এবং গয়া মুন্ডা। ছোট নাগপুরের সন্নিহিত অঞ্চল, কৃষক বিদ্রোহ, লর্ড কার্জন এই সময় ছিলেন। 1872 খ্রিস্টাব্দে পাবনা বিদ্রোহ, ঈশ্বরচন্দ্র রায়, শম্ভুনাথ পাল ও খুদি মোল্লা। বাংলাদেশের পাবনা জেলা, কৃষক বিদ্রোহ, স্যার জন স্ট্র্যাটজি। 1850 ত্রিপুরা বিদ্রোহ, পরীক্ষিত কীর্তি, ত্রিপুরা উপজাতি বিদ্রোহ। 1861 ফুলাগুড়ি বিদ্রোহ, নরসিংহ লালুং বাবুডোম। আসামের নওগাঁ জেলার ফুলাগুড়ি অঞ্চল, উপজাতি বিদ্রোহ। 1863 জামাতিয়া বিদ্রোহ, পরীক্ষিত, ত্রিপুরা উপজাতি বিদ্রোহ। 1914 সালে ওরাও নানা ভগত বিদ্রোহ, যাত্রা ভগত ও ওরাও। ঝাড়খণ্ডের প্রথম বিহার ও ছোটনাগপুর অঞ্চল, উপজাতি বিদ্রোহ, লর্ড হার্ডিঞ্জ। 1970 থেকে 1919 থাকু কুকি বিদ্রোহ, জাদুনাও রানী গাই দিন ইলু। মণিপুর উপজাতি বিদ্রোহ, লর্ড চেমসফোর্ড। 1921 মোফলা বিদ্রোহ, আলী মুসলিওর সিথি কোয়া, থঙ্গল ইমরিয়া কোয়া, থঙ্গল বনু মোহাম্মদ হাজি। কেরালার মালাবার অঞ্চল, কৃষক বিদ্রোহ, লর্ড রিডিং। নীল বিদ্রোহ, ইন্ডিগো রিভোল্ট। নীল ভারতের একটি প্রাচীন চাষ এবং বাংলায় এটি ছিল অত্যন্ত লাভজনক কৃষি পণ্য। 1777 খ্রিস্টাব্দে বাংলায় উদ্ভিজ্জ উপাদান থেকে নীল উৎপাদনের কারখানা প্রথম স্থাপিত হয়। ইংরেজ বণিক কার্ল ব্ল্যাম বা ব্লুম ভারতে প্রথম নীল শিল্প গড়ে তোলেন। সম্ভবত ফরাসি বণিক লুই বোনার্ডকে ভারতের প্রথম নীলকর 1777 সাহেব বলে মনে করা হয়। 1859 খ্রিস্টাব্দে 60 বাংলায় প্রায় 60 লক্ষ কৃষক নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে নীল বিদ্রোহ দ্য ব্লু মিনুটি শুরু করেন। 1859 খ্রিস্টাব্দে নদিয়ার কৃষ্ণনগরে চৌগাছা গ্রামে দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস নীল চাষ বয়কটের মাধ্যমে নীল বিদ্রোহ সূচনা করেন। বিদ্রোহ ক্রমশ যশোর, খুলনা, ফরিদপুর, মুর্শিদাবাদ, রাজশাহী, মালদহ, দিনাজপুর, বারাসাত, পাবনা প্রভৃতি স্থানে ব্যাপক আকার ধারণ করে। ভারতের নীল চাষ দুই ভাগে করা হতো। নীল করের নিজের কেনা জমিতে ক্ষেত মজুরি দ্বারা চাষ, একে বলা হতো নিজ এলাকা বা এলাকার চাষ। চাষিকে সামান্য দাদন দিয়ে তার জমিতে নীল চাষ করাকে বাধ্য করা হতো, বে এলাকা চাষ বলা হতো আগে। 1830 খ্রিস্টাব্দে বাংলায় নীলকুঠির 1830 খ্রিস্টাব্দে বাংলায় নীলকুঠির সংখ্যা ছিল 1000টি। সরি 1000টি। 1000টি। নীল চাষ করানোর জন্য নীলকর সাহেবরা কৃষকদের বিঘা প্রতি 2 টাকা দাদন অগ্রিম দিত। নীলকর সাহেবরা নীল চাষে অনিচ্ছুক কৃষকদের নীলকুঠিতে ধরে এনে যে চামড়া জড়ানো চাবুক দিয়ে পেটানো তার পোশাকি নাম ছিল শ্যামচাঁদ। 1830 খ্রিস্টাব্দে সরকার পঞ্চম ও সপ্তম আইন রেগুলেশন পাস করে ঘোষণা করে দাদন নিয়ে নীল চাষ না করলে নীল চাষিদের নীলকররা জেলে ভরতে ও তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে। 1835 খ্রিস্টাব্দে বড়লাট বেন্টিঙ্কের আইন সচিব ম্যাকলে বলেন, নীল চুক্তিগুলি নীতিগতভাবে আপত্তিকর। এই বছর
পঞ্চম আইন বাতিল করা হয়। এই সময় একাদশ আইন পাস করে বলা হয়, নীলকরদের কাছ থেকে দাদন নিয়েছে এমন কৃষক নীল চাষ না করলে তাকে বিঘা প্রতি 10 টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং 3 মাস কারাবাস ভোগ করতে হবে। ফলে চাষিরা বিদ্রোহী হয়ে আহ, বিদ্রোহী হয়ে উঠতে বাধ্য হয়েছিল। নীল চাষিদের দমন পীড়নের বিরুদ্ধে যে সকল ম্যাজিস্ট্রেট সোচ্চার হয়েছেন তারা হলেন বারাসাতের জয়েন্ট ম্যাজিস্ট্রেট JH ম্যাঙ্গলস 1855 খ্রিস্টাব্দে, কোলারোয়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ 1854 খ্রিস্টাব্দে এবং বারাসাতের অপর জয়েন্ট ম্যাজিস্ট্রেট অ্যাসলি ইডেন। নীল চাষিদের উপর অত্যাচারের কথা সর্বপ্রথম 1822 খ্রিস্টাব্দে মে মাসে সমাচার দর্পণ ও সমাচার চন্দ্রিকা পত্রিকায় প্রকাশিত হয়। নীল চাষিদের উপর অত্যাচারের কথা সর্বপ্রথম 1822 খ্রিস্টাব্দে মে মাসে সমাচার দর্পণ ও সমাচার চন্দ্রিকা পত্রিকায় প্রকাশিত হয়। 1889 খ্রিস্টাব্দে অক্ষয় কুমার দত্ত সর্বপ্রথম নীল বিদ্রোহ সম্পর্কে বিশদ আলোচনা করেন তার তত্ত্ববোধিনী পত্রিকায়। 1849 খ্রিস্টাব্দে অক্ষয় কুমার দত্ত সর্বপ্রথম নীল বিদ্রোহ সম্পর্কে বিশদ আলোচনা করেন তার তত্ত্ববোধিনী পত্রিকায়। 1860 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে সরকারি কর্মচারী দীনবন্ধু মিত্রের বিখ্যাত নীলদর্পণ নাটক প্রকাশিত হয়। এই নাটকটি হ্যারিয়েট বিচার স্টো এর লেখা অ্যাঙ্কেলস টমস কেবিন এর সঙ্গে তুলনা করা হয়। এই সময় দীনবন্ধু মিত্র কস্যচিৎ পথিকস্য অর্থাৎ কোনো এক পথিক ছদ্মনামে নাটকটি লিখেছিলেন। বিশিষ্ট ভারতপ্রেমী পাদ্রী রেভারেন্ড জেমস লং এর উদ্যোগে নীলপদ্ম নাটকটি মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে অনুবাদ করেন। রেভারেন্ড জেমস লং এর উদ্যোগে নীলদর্পণ নাটকটি মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে অনুবাদ করেন। এর শিরোনাম ছিল দ্য মিরর 07 ইন্ডিগো প্যান্টিং। লং সাহেবের ইংরেজ বিরোধিতার জন্য তার বিরুদ্ধে আদালতে মামলা রুজু করা হয় এবং বিচারে 1 মাস কারাদণ্ড ও 1000 টাকা জরিমানা হয়। লং সাহেবের জরিমানার টাকাটি আদালত দাখিল করেন জমিদার কালী প্রসন্ন সিংহ। প্রখ্যাত আইনজীবী শম্ভুনাথ পণ্ডিত, প্রসন্ন কুমার ঠাকুর ও তিনু চক্রবর্তী অত্যাচারী নীলকর সাহেবদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। গ্রামীণ ভারতের সমৃদ্ধির কথা মনে করে রাজা রামমোহন রায় ও দ্বারকানাথ ঠাকুর ইউরোপীয়দের নীল চাষে যথেষ্ট উৎসাহী ছিলেন। বাংলা রবিন হুড নামে পরিচিত ছিলেন নদিয়ার চৌগাছা গ্রামের বিশ্বনাথ সর্দার, বিশ্বের ডাকাত। তিনি নদিয়ার কুঠিয়াল স্যামুয়েল ফেডিকে জব্দ করেন। নীল আন্দোলনের প্রথম শহীদ ছিলেন বিশ্বনাথ সর্দার ফাঁসি দেওয়া হয় তাকে। তার জীবনীকার শ্রী হারাধন দত্ত বিশ্বনাথ সর্দারকে বাংলাদেশের নীল আন্দোলনের অন্যতম প্রোধা বা পথিকৃৎ বলেছেন। চৌগাছার দিগম্বর ও বিষ্ণুচরণ বিশ্বাস ভ্রাতৃদ্বয়কে বাংলাদেশের ওয়াট টাইলার বলা হতো। ইংল্যান্ডের কৃষক বিদ্রোহের বিখ্যাত নেতা এই আখ্যা প্রদান করেন বঙ্কিমচন্দ্রের জীবনীকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 1860 খ্রিস্টাব্দে 31 মার্চ মাসে তদানীন্তন লেফটেন্যান্ট গভর্নর জন পিটার গ্র্যান্ট নীল কমিশন গঠন করে নীল চাষিদের অভিযোগ সম্পর্কে সত্যতা যাচাই করার জন্য তদন্তের ব্যবস্থা করেন। 1860 খ্রিস্টাব্দে 31 মার্চ
মাসে তদানীন্তন লেফটেন্যান্ট গভর্নর জন পিটার গ্র্যান্ট নীল কমিশন গঠন করে নীল চাষীদের অভিযোগ সম্পর্কে সত্যতা যাচাই করার জন্য তদন্তের ব্যবস্থা করেন। 5 সদস্য বিশিষ্ট এই নীল কমিশনের সদস্য হলেন সরকার পক্ষের সিটন কার আর টেম্পল, পাদ্রীদের পক্ষে রেভারেন্ড সেল, নীল সমিতির পক্ষ থেকে ফার্গুসন এবং ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চন্দ্রমোহন চট্টোপাধ্যায়। 1868 খ্রিস্টাব্দে অষ্টম আইন দ্বারা নীল চুক্তি আইন রদ করা হয়। নীল চাষ সম্পূর্ণভাবে চাষীদের ইচ্ছাধীন। এর ফলে নীল চাষীরা নীলকরদের অত্যাচার থেকে রেহাই পায়। এল নটরাজন তার ইন্ডিগো কাল্টিভেশন স্ট্রাইক 1860 গ্রন্থে বলেছেন, নীল চাষ করতে অস্বীকার করে বাংলার কৃষকরা ভারত ইতিহাস প্রথম ধর্মঘটের নজির সৃষ্টি করে। মার্কিন ঐতিহাসিক গবেষক ব্লেয়ার কিং নীল বিদ্রোহের আলোকে রচনা করেন দ্য ব্লু মিউনিটি গ্রন্থটি। নীল বিদ্রোহে যে সকল খ্রিস্টান মিশনারি সোসাইটির সদস্য বিদ্রোহীদের পাশে ছিলেন তারা হলেন চার্চ মিশনারি সোসাইটির 3 সদস্য, জার্মান মিশনারি ক্রিশ্চিয়ান বম ভাইটস ফেডারিক সুর জে জি লিঙ্কে, ছোট লাটগ্র্যান্ট ও সচিব সিটন কার নীল দর্পণের ইংরেজি অনুবাদ ছাপা এবং বিনামূল্যে ইংরেজদের মধ্যে বিতরণে উদ্যোগী হন এবং তারাই রেভারেন্ড লংকে নীল দর্পণের ইংরেজি অনুবাদ করার জন্য অনুরোধ করেছিলেন। শিশির কুমার ঘোষ লেখেন নীল বিদ্রোহ, যা সর্বপ্রথম ভারতবাসীকে সংবদ্ধ রাজনৈতিক আন্দোলনের প্রয়োজনীয়তা শিখিয়েছিল। নীল বিদ্রোহকে সমর্থনকারী বুদ্ধিজীবী ব্যক্তি হলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, গিরিশচন্দ্র ঘোষ, কিশোরী চাঁদ মিত্র, দীনবন্ধু মিত্র, মধুসূদন দত্ত, শিশির কুমার ঘোষ, মনমোহন ঘোষ প্রমুখ। যশোরে নীল বিদ্রোহে নেতৃত্ব দেন একই পরিবারের 3 ভাই, রামরতন মল্লিক, রামমোহন মল্লিক, গিরিশ মল্লিক। নীলকরদের পুঁজির প্রধান উৎস ছিল ইউনিয়ন ব্যাংক। ঔরঙ্গাবাদে নীল কৃষকদের নেতৃত্ব প্রদান করেন মোরাদ বিশ্বাস নামে নীলকুঠির প্রাক্তন কর্মচারী। বাংলার নানা সাহেব বলা হতো নীল বিদ্রোহের অন্যতম নেতা নড়াইলের জমিদার রামরতন মল্লিককে। নীল চাষের বিরুদ্ধে হিন্দু মুসলিম কৃষকদের শপথ ছিল, মরব তবু নীল বুনব না। 1892 খ্রিস্টাব্দে জার্মানি কৃত্রিম উপায়ে নীল উৎপাদন শুরু করলে ভারতে নীল চাষের গুরুত্ব কমে যায় এবং নীল চাষ বন্ধ হয়ে যায়। 1874 খ্রিস্টাব্দে 22শে মে অমৃত বাজার পত্রিকায় শিশির কুমার ঘোষ লেখেন, নীল বিদ্রোহেই সর্বপ্রথম ভারতবাসীকে সংবদ্ধ রাজনৈতিক আন্দোলনের প্রয়োজনীয়তা শিখিয়েছিল। বস্তুত বাংলাদেশে ব্রিটিশ রাজত্বকালে নীল বিদ্রোহ ছিল প্রথম বিপ্লব। ভারতে তৎকালীন বড়লাট লর্ড ক্যানিং স্বীকার করেন যে তাদের কাছে নীল বিদ্রোহ 1857 খ্রিস্টাব্দ সিপাহী বিদ্রোহের চেয়েও উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছিল। নীল চাষীদের বিদ্রোহ প্রেরণাকারী পত্রপত্রিকাগুলি ছিল সমাচার দর্পণ, জে.সি. মার্সম্যান, হিন্দু প্যাট্রিয়ট হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, সংবাদ প্রভাকর ঈশ্বর গুপ্ত, সমাচার চন্দ্রিকা ভবানীচরণ মুখোপাধ্যায়, অমৃত বাজার শিশির কুমার ঘোষ, তত্ত্ববোধিনী অক্ষয় কুমার দত্ত।
দাক্ষিণাত্য কৃষক বিদ্রোহ, পিসেন্ট রিভোল্ট ইন ডেক্কান। 1875 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্য কৃষক বিদ্রোহ অন্যভাবে মহারাষ্ট্রের কৃষক বিদ্রোহ বা দাক্ষিণাত্য হাঙ্গামা নামে পরিচিত। দাক্ষিণাত্য কৃষক বিদ্রোহের মূল কারণ ছিল রাওয়াতওয়ারি ব্যবস্থার মাধ্যমে কৃষকদের উপর অতিরিক্ত করের বোঝা চাপানো। দ্বিতীয় শিবাজী নামধারী জৈনিক বিদ্রোহী কৃষক নেতা কেংলিয়া তদানীন্তন বোম্বাই প্রেসিডেন্সির গভর্নর স্যার রিচার্ড টেম্পল এর মস্তকের দাম দেন 500 টাকা। দাক্ষিণাত্য কৃষক বিদ্রোহে অংশগ্রহণকারীরা ছিলেন নিম্ন শ্রেণীর কুনবি কৃষক সম্প্রদায়ের লোক। দাক্ষিণাত্য কৃষক বিদ্রোহের কারণ হল মহাজনদের শোষণ, উচ্চ হারে খাজনা ধার্য করা, তুলোর মূল্য হ্রাস, প্রাকৃতিক দুর্যোগ, সরকারের উদাসীনতা প্রত্যক্ষ কারণ উল্লেখযোগ্য। সিরুর তালুকের 15টি গ্রামে, ভীমরথী তালুকের 4টি গ্রামে, হাবেলি তালুকের 8টি গ্রামে ও নিমৃত মুন্দাহালি গ্রামের কৃষকরাই বিদ্রোহের মূল চালিকা শক্তি বা প্রধান কর্ণধার ছিল। দাক্ষিণাত্য বিদ্রোহের প্রত্যেক কারণ হল 1874 খ্রিস্টাব্দে ডিসেম্বরে পুনা জেলার সিরুর তালুকের অন্তর্গত কার্দে গ্রামের কালুরাম নামে এক মারোয়াড়ি সুদখোর মহাজন বাবা সাহেব দেশমুখ নামক কৃষকের বাড়ি ঋণের দায়ে নিলামে 150 টাকায় কিনলে গ্রামের মানুষ ওই মহাজনকে আক্রমণ করে। দাক্ষিণাত্য কৃষক বিদ্রোহের প্রকৃত হিংসাশ্রয়ী ঘটনার সূত্রপাত 1875 খ্রিস্টাব্দে 12ই মে পুনার জেলার গুজরাটি অধ্যুষিত সুপা গ্রামে। দাক্ষিণাত্য কৃষক বিদ্রোহের একটি প্রধান বৈশিষ্ট্য হল বহি উৎসব পালন। কৃষকরা মহাজনদের দলিলপত্র, ঋণপত্র, মামলার কাগজপত্র হাতিয়ে নিয়ে পুড়িয়ে বহি উৎসব পালন করেছিল। 1876 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্য কৃষক বিদ্রোহের কারণ অনুসন্ধানের জন্য দাক্ষিণাত্য বিদ্রোহ কমিশন নিয়োগ করা হয়। দাক্ষিণাত্য বিদ্রোহ কমিশনের সুপারিশের ভিত্তিতে 1889 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্য কৃষি সাহায্য আইন পাস করা হয়। এই আইনের দ্বারা মহাজনদের নাম রেজিস্ট্রি করা ও আইন মাফিক হিসাবপত্র রক্ষা বাধ্যতামূলক করা হয়। খেরোয়ার আন্দোলন 1870 খ্রিস্টাব্দে আদিম উপজাতি সাঁওতালগণ তাদের আদি যুগের কল্পিত স্বাধীন দেশ খেরোয়ার লাভের জন্য খেরোয়ার আন্দোলন শুরু করেন। স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ছিল এই আন্দোলন। এক কথায় এই আন্দোলন ছিল সাঁওতালদের পুরাতন ঐতিহ্যে ফেরার আন্দোলন। খেরোয়ার আন্দোলনে ধর্ম বিশ্বাস জড়িত থাকায় একে সেফা হর বা পবিত্র বলে গণ্য করা হয়। খেরোয়ার আন্দোলনের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ আইন অনুযায়ী সাঁওতালদের জমিগুলিতে রাজস্ব প্রবর্তনের বিরোধিতা করা। খেরোয়ার আন্দোলনের বৈশিষ্ট্য ছিল যে সাঁওতাল নেতৃবৃন্দ সমাজ সংস্কার ও তাদের উপজাতীয় একস্তরবাদ প্রচার দ্বারা উন্নত নৈতিক মূল্যবোধ, শুদ্ধ জীবনযাত্রা ও ধর্মীয় চেতনা সঞ্চারের মাধ্যমে সাঁওতালদের সংঘবদ্ধ ও ঐক্যবদ্ধ করা হয়। 1800 খ্রিস্টাব্দে খেরোয়ার সাঁওতাল ভাগীরথী মাঝি যদু মাঝির নেতৃত্বে প্রথম খেরোয়ার আন্দোলনের সূচনা ঘটায়। পরবর্তীকালে জ্ঞান পরগনাইত 1880 খ্রিস্টাব্দে দুবিয়া গোসাই
1896 খ্রিস্টাব্দ 97 খ্রিস্টাব্দ হতে সাঁওতাল প্রমুখ এই আন্দোলনে নেতৃত্ব দান করেন। ভাগীরথ মাঝির ঘাঁটি তালদি পরিণত হয়েছিল সাঁওতালদের এক পবিত্র তীর্থ ক্ষেত্রে। ভাগীরথ তার শিষ্যদের পবিত্র শুদ্ধ জীবন যাপন করতে নির্দেশ দেন। জন্য তার শিষ্যদের সাফা বলা হতো। ভাগীরথ রামের সেবক ছিলেন এবং তাকে সাঁওতাল দেবতা ক্যান্ডো বলে চিহ্নিত করেন। ইংরেজ সেনাপতি টমাস গর্ডন ৫,০০০ সেনা ও কামানের সাহায্যে সমগ্র সাঁওতাল পরগনা ঘিরে ফেলেন এবং বহু সাঁওতালকে নির্মমভাবে হত্যা করে ১৮৭০ খ্রিস্টাব্দে এই আন্দোলন দমন করেন। বারংবার ব্যর্থতার ফলে খেরোয়ার আন্দোলনের জনপ্রিয়তা হারায়। অন্যদিকে খেরোয়ারগণ সাফাই, সমরা, বাবাজি ৩ সম্প্রদায়ে বিভক্ত হলে তাদের ঐক্য বিনষ্ট হয়। পাবনা বিদ্রোহ, পাবনা রিভোল্ট। নীল বিদ্রোহের পরবর্তীকালে পূর্ববঙ্গের পাবনা জেলায় ১৮৭০ খ্রিস্টাব্দে জমিদারদের দ্বারা খাজনা হার অতিরিক্ত বৃদ্ধি ও রায়তীদের দখলি সত্ত্বকে অস্বীকার, কৃষকদের মিথ্যা মামলায় ফাঁসানো প্রভৃতি কারণে পাবনা জেলার ইউসুফজাই পরগনার সিরাজগঞ্জের কৃষক বা রায়তরা বিদ্রোহের পথে অগ্রসর হন, যা পাবনা বিদ্রোহ নামে খ্যাত। সিরাজগঞ্জের মহকুমা শাসক এস.ডি. নোলান পাবনার জেলাশাসক টেলার মনে করতেন অত্যাধিক কর বৃদ্ধি পাবনা বিদ্রোহের জন্য দায়ী। সোমপ্রকাশ, সুলভ সমাচার, ফ্রেন্ডস অফ ইন্ডিয়া প্রভৃতি পত্র-পত্রিকাও একই বক্তব্য পেশ করেছিল। ১৮৭৩ খ্রিস্টাব্দে মে মাসে বিদ্রোহ শক্তিশালী রূপ ধারণ করে। পাবনার ইউসুফজাই পরগনার কৃষক দি পাবনা রায়ত লীগ নামক রায়তী সমিতি গঠন করে জমিদারের খাজনা বৃদ্ধির প্রতিবাদ করে। এই আন্দোলন পূর্ববঙ্গের পাবনা ব্যতীত ময়মনসিংহ, ঢাকা, ত্রিপুরা, বাকরগঞ্জ, ফরিদপুর, রাজশাহীতেও ছড়িয়ে পড়ে। এই বিদ্রোহে নেতৃত্ব দেন দৌলতপুরের ভূস্বামী ঈশান চন্দ্র রায়। প্রজা যাকে বিদ্রোহী রাজা বলত। মেঘহল্লা গ্রামের মোড়ল শম্ভুনাথ পাল খুদি মোল্লা নামে জগদ্দোল্লা এলাকার মুসলিম জোদ্দার। রমেশচন্দ্র দত্ত, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণ কুমার মিত্র, তারকনাথ গাঙ্গুলি, লাল বিহারী দে প্রমুখ ব্যক্তিবর্গ বিদ্রোহীদের সমর্থন জানান। রমেশচন্দ্র হিন্দু হিতৈষণী, গ্রাম বার্তা, প্রকাশিকা, সহচর প্রভৃতি পত্রিকায় বিদ্রোহের খবরাখবর প্রচারিত হতো। পাবনা বিদ্রোহের সমর্থনে রমেশচন্দ্র দত্ত বাংলার কৃষক পেজেন্টস ইন বেঙ্গল নামে বইটি রচনা করেছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর পাবনার প্রজাদের হিংসামূলক কার্যকলাপের বিবরণ বাংলার ছোট লাটের কর্ণগোচর করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর পাবনার প্রজাদের হিংসামূলক কার্যকলাপের বিবরণ বাংলার ছোট লাটের কর্ণগোচর করেন।